আমন্ত্রণ প্রবাসীর সংবাদে সাথে আছে আমি সারা মেহজাবিন। 3 দিনের সফরে আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক ও অ্যান্ড্রু হেরাপ। সফরকালে গুরুত্ব পাবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, শুল্ক ও মিয়ানমার পরিস্থিতি। সরকারের শীর্ষ কর্মকর্তা সহ তারা মতবিনিময় করবেন বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে। সফরটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ। যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল বা পাল্টা শুল্ক নিয়ে যখন বিশ্বজুড়ে তোলপাড় চলছে, সেই সময় ঢাকায় আসছেন সেই দেশের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। 3 দিনের সফরে বুধবার আলাদা ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক ও পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। ট্রাম্প প্রশাসনের প্রথম প্রতিনিধি দলের এই সফরে বাংলাদেশের সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতি সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। কূটনৈতিক সূত্র বলছে, প্রতিনিধি দলটি দিনের শুরুতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। এরপর তারা পর্যায়ক্রমে বিএনপি, জামাত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ট্যারিফ ও অর্থনীতির নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ। আমাদের দিক থেকে বড় যে কনসার্ন থাকবে সেটা হলো এই ট্যারিফ যে বিষয়টা নিয়ে ডোনাল্ড ট্রাম্প উঠে পড়ে লেগেছে, সেটা বোঝার ব্যাপার। কারণ রেসিপ্রোকাল ট্যারিফ হলো একটা জিনিস, আবার সারপ্লাস ডেফিসিটকে অঙ্ক করে একটা অঙ্ক বার করা, যেটা বার করা হয়েছে, সেটা আরেকটা জিনিস। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রোহিঙ্গা সংকট সমাধান ও তাদের অধিকার নিশ্চিতের পাশাপাশি নির্বাচনের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে বলেও ধারণা তার। সরকারের একাধিক ব্যক্তি যেহেতু কথা বলেছে, ডোনাল্ড ট্রাম্পও অনেকবার বলেছে, দুটো বিষয় তাদের দিক থেকে আমার মনে হয় তারা এটা আলোচনায় আনবে। একটা কোনো সন্দেহ নেই, মাইনরিটি রাইটসের ব্যাপারটা, এটা তারা আনবেই এবং তারা জানতে চাইবে এবং এর অগ্রগতি জানতে চাইবে। এখানে কি পরিবেশ তৈরি করা হচ্ছে এটা একটা বিষয়। আর একটা হলো নির্বাচন, এটা আমেরিকার কাঠামোর মধ্যেই তারা চাইবে যে কবে রোডম্যাপটা কখন হবে। আগামী বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ সরকারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন যুক্তরাষ্ট্রের এই 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেন। লন্ডনে এক অনুষ্ঠানে আহ্বান জানান যুক্তরাজ্য সফররত ইশরাক হোসেন। বলেন, দ্রুত জাতীয় নির্বাচনই এখন বিএনপির দাবি। এ সময় দেশ পুনর্গঠনে দলীয় নেতাকর্মীদের শরিক হওয়ার আহ্বান জানান তিনি। যুক্তরাজ্য থেকে খালেদ মাসুদ রনির তথ্য চিত্র ডেস্ক রিপোর্ট। পূর্ব লন্ডনে আমরা ঢাকাবাসী আয়োজিত প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন যুক্তরাজ্য সফররত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেন। সেখানে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত জাতীয় নির্বাচনেই এখন তার দল বিএনপির দাবি। আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত, যখনই জনগণ, মহান আল্লাহ তাআলার অশেষ ইচ্ছায়, যখনই জনগণ আমাদেরকে যে কোনো দায়িত্ব দিবে, আমরা বাংলাদেশকে সংস্কার করে যে নতুন যে একটা বাংলাদেশের স্বপ্ন এখন বাংলাদেশের জনগণ দেখছে, সেটাকে বাস্তবায়ন করার জন্য আমরা শতভাগ প্রস্তুত রয়েছি। সভায় শেখ হাসিনা বিরোধী আন্দোলনে ইশরাক হোসেনের ত্যাগ ও একাগ্রতার কথা তুলে ধরেন প্রবাসীরা। এই সময় গণতন্ত্র প্রতিষ্ঠায় অবিভক্ত ঢাকার জনপ্রিয় মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার অবিস্মরণীয় অবদানের কথাও উঠে আসে তাদের কণ্ঠে। সভায় আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদ সহ বিএনপি ও যুবদল নেতারা। পরে বেগম জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মালদ্বীপে ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে মোহাম্মদ মুইজুর সরকার। মঙ্গলবার এ বিষয়ে একটি আইন পাশ করেছে দেশটি।
জানায় ফিলিস্তিনি নাগরিকদের প্রতি দৃঢ় সংহতি জানিয়ে এই নিষেধাজ্ঞা জারি করেছে মালদ্বীপ সরকার। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি তাণ্ডবে ফুঁসছে গোটা বিশ্ব। ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে দেশে দেশে চলছে বিক্ষোভ। ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ক্ষুব্ধ দ্বীপরাষ্ট্র মালদ্বীপও, যার জেরে ইসরায়েলি নাগরিকদের তাদের বিলাসবহুল পর্যটন দ্বীপপুঞ্জে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মোহাম্মদ মুইজ্জুর সরকার। এরই মধ্যে এই সংক্রান্ত একটি বিল পার্লামেন্টে অনুমোদিত হওয়ার পর তাতে স্বাক্ষরও করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। জানানো হয়, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান নৃশংসতা ও গণহত্যা বন্ধের দাবিতে মালদ্বীপ সরকারের দৃঢ় অবস্থানের প্রতিফলন এটি। এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে বলেও জানায় মুইজ্জু প্রশাসন। 1192টি ছোট ছোট প্রবাল দ্বীপ নিয়ে গঠিত ছোট ইসলামী প্রজাতন্ত্র মালদ্বীপ। পর্যটন স্বর্গ এই দ্বীপ রাষ্ট্রটিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে 2,14,000 বিদেশি পর্যটকের মধ্যে মাত্র 59 জন ইসরায়েলি গিয়েছিলেন। এবার সেটা বন্ধেও আইন পাশ করা হলো। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশের একদিন পর পশ্চিমবঙ্গে পালিত হলো পহেলা বৈশাখ। পুরনো বছরকে বিদায় জানিয়ে 1432 বঙ্গাব্দকে বরণ করে নেয় কলকাতা। আর সে বিভেদ ভুলে সম্প্রীতির বার্তাও। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্টে দেখুন বিস্তারিত। বৈশাখের শুরুতে মাথার উপর চড়া রোদ, রাজনৈতিক অস্থিরতা, বিভাজনের রাজনীতি, নাজেহাল শহরবাসী। তারই মধ্যে বিভেদ ভুলে বাংলার নতুন বছরকে বরণ করে নিল কলকাতা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙালির পহেলা বৈশাখ পালন করলেন সকলে। শহরের নানা প্রান্ত থেকে বের হয় শোভাযাত্রা। সোমবার নতুন বছরকে বরণ করে নিয়েছে বাংলাদেশ। তবে পশ্চিমবঙ্গের ক্যালেন্ডার অনুযায়ী মঙ্গলবার পহেলা বৈশাখ। বিশিষ্টদের বার্তা, বিভেদ ভুলে বাংলায় বিরাজ করুক সম্প্রীতি। আমরা এই শোভাযাত্রায় বাঙালির যে হাজার বছরের সংস্কৃতির ঐতিহ্য, সম্প্রীতির ঐতিহ্য, মানুষের সাধারণ সমাজে বিভেদের বিরুদ্ধে যে আকুতি তার প্রকাশ করতে চাই। বিভেদের রাজনীতির অবসান হোক, সম্প্রীতির ফিরে আসুক এবং মাতৃভাষা প্রসার ও সম্প্রচার হোক। নতুন বছরের গোটা উপমহাদেশ জুড়ে যে টেনশন চলছে, সাম্প্রদায়িকতা চলছে, তার বিরুদ্ধে মিলনের কথা, মঙ্গল শোভাযাত্রা, সম্প্রীতির কথা। কলকাতা থেকে যেন হারিয়ে যাচ্ছে বাংলা ভাষা, বিলুপ্ত বাঙালিয়ানা। তবে সারা বছরই যেন এমনই বাঙালিয়ানা মানসিকতা থাকে, সেই বার্তাই দিলেন শিক্ষাবিদ পবিত্র সরকার। বাঙালিদের যেন বাঙালি বলে চেনা যায়, তাদের ভাষায়, আচার আচরণে, পোশাকে যেন বাঙালি বলে চেনা যায়। অপরদিকে নতুন বছরকে বরণ করে নিল কলকাতার শতাব্দী প্রাচীন ফুটবল মাঠগুলো। বিশেষ পূজা অর্চনার মধ্য দিয়ে তাদের আবদার, সারা বছর যেন বিপক্ষের গোল হজম করতে না হয়। সব মিলিয়ে কলকাতায় স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে বাঙালির পহেলা বৈশাখে। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। দেশের বাইরেও ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আর উৎসবের মধ্য দিয়ে বাংলা নতুন বছর 1432কে বরণ করে নিয়েছেন অভিবাসী বাংলাদেশিরা। বিভেদ ভুলে সম্প্রীতির বন্ধনে রঙিন হয়ে ওঠে বাঙালির সর্বজনীন এই উৎসব। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলা নববর্ষ মানেই বাঙালির প্রিয় পার্বণ। তাই তো পরবাসীও পয়লা বৈশাখ উদযাপনে পিছিয়ে নেই অভিবাসী বাঙালিরাও। কানাডার সাসকাটুনে ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশিরা সর্বজনীন এই উৎসবে অংশ নিয়ে বর্ষবরণে মেতে ওঠেন। আনন্দ শোভাযাত্রায় বাংলার চিরচেনা সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। শত শত বাংলাদেশি শীতের শেষে এই অনুষ্ঠানে যেন ফিরে পায় নিজেদের কৃষ্টি ও ঐতিহ্যকে। অবশ্যই খুব ভালো লাগছে। আমরা এই প্রবাসে আছি, এই ধরনের একটা ছোট্ট আয়োজন যেখানে এতগুলো প্রবাসী বাংলাদেশি মানুষ আমরা একটা ছোট্ট পরিসরে একত্রিত হতে পারছি। আমরা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ব্রিটিশ কারিকুলাম থেকে এসেছি একটা পহেলা বৈশাখের নাচ করতে। বর্ষবরণে মাতে ফ্রান্সের বসবাসরত বাঙালিরাও। প্রথমবারের মতো প্যারিসের উপকণ্ঠ বোবিনি সিটি মেরির সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই বর্ষবরণ উৎসব। স্বরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্সের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলী সুমন। স্বরলিপি শিল্পী গোষ্ঠীর সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতারা। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাহরাইনেও উদযাপিত হয় বর্ষবরণ উৎসব। দেশটিতে বাংলাদেশ ইয়ুথ ক্লাবের উদ্যোগে আয়োজিত নববর্ষের উৎসবে ছিল পান্তা ইলিশ সহ দেশীয় ঐতিহ্যবাহী খাবারের পসরা। অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী বেড়ে ওঠা বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে এমন আয়োজন বলেন আয়োজকরা। বাংলাদেশ ইয়ুথ ক্লাব যেহেতু ব্র্যান্ডিং বাংলাদেশ নিয়ে আমরা কাজ করছি, সেই হিসেবে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আজকে এখানে নিজস্ব পরিসর আমরা নববর্ষকে বরণ করার একটা ছোট্ট আয়োজন করেছি। আমরা এখানে পান্তা ইলিশ সহ আমাদের একটা ছোটখাটো গেট টুগেদার করেছি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হয় বর্ষবরণ উৎসব। প্রতি বছরের মতো দেশটির বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দায় বাংলা নতুন বছর বরণে মাতে প্রবাসীরা। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রবাসী বাঙালিরা বরণ করে নেন বাংলা 1432 সালকে। সৌদি আরবের জেদ্দা থেকে মোহাম্মদ ফিরোজের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। প্রতি বছর পয়লা বৈশাখে বাংলার আকাশ বাতাস ভরে ওঠে নতুন আশায়, নতুন আনন্দে। তাই তো নববর্ষে আনন্দ আয়োজনের কমতি থাকে না প্রবাসীও। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেলে আয়োজিত বর্ষবরণ উদযাপনে নামে প্রবাসী বাংলাদেশিদের ঢল। প্রবাসী থেকেও এই ধরনের একটা আয়োজন খুবই ভালো আয়োজন, যে মানে আমরা দেশের একটা অনুভূতি এখানে ফিল করছি। আমাদের অনেক আনন্দ লাগতেছে, অনেক সমাবেশ। প্রবাসের মাটিতে পহেলা বৈশাখ উদযাপন করে অনেক ভালো লেগেছে। এখানে এতগুলো প্রবাসী বাংলাদেশি মানুষ, আমরা একটা ছোট্ট পরিসরে একত্রিত হতে পারছি। আমাদের যে মনের ভাব, যেটা আমরা প্রকাশ করতে পারতেছি না, এত আনন্দ লাগতেছে। প্রতি বছরের মতো এবছর বৈশাখী মেলায় দুটি স্টলে অংশ নেয় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা শাখা ও ইংরেজি কারিকুলাম। স্টলগুলিতে ছিল পান্তা ইলিশ আর নানান রকম পিঠার পসরা। আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমাদের এবং ছাত্রছাত্রীদের কাছে আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা এবং বিভিন্ন ধরনের পিঠার সাথে আমরা পরিচয় করে দিচ্ছি। সর্বজনীনভাবে এই পয়লা বৈশাখ উদযাপন করতে পেরে আমরা সবাই আনন্দিত। জেদ্দার মাটিতে এরকম আনন্দ করার মুহূর্তটা আসলে সবাই এনজয় করতেছে। সেখানে উপস্থিত থেকে কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মইনুল কবির বিভেদ ভুলে সম্প্রীতির বার্তা দেন। বলেন, বাংলার নববর্ষ কেবল একটি বর্ষপঞ্জির পালা বদল নয়, এটি একটি সংস্কৃতির নবজাগরণ। বাংলাদেশের যেসব নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য আজকে অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরতে পারলাম, এবং আমি তাদেরকে আরো অনুরোধ করেছি আলোচনায় যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা এখানে বড় হচ্ছে তারাও যেন বাংলাদেশের ঐতিহ্যকে ভালো করে বড় হতে পারে, সেটার জন্য যেন আমরা ভূমিকা রাখতে পারি। বৈশাখী উৎসবকে আরো রাঙিয়ে দিতেছিল সাংস্কৃতিক আয়োজন, যা মুগ্ধ করে আগত অতিথি এবং উপস্থিত প্রবাসীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতির কারণে বাংলাদেশিরা সেখানে নানা ধরনের জটিলতায় পড়ছেন বলে মন্তব্য করেছেন ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনালের চেয়ারম্যান অ্যাটর্নি মঈন চৌধুরী। ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের আইন মেনে চলার আহ্বান জানান মঈন চৌধুরী। এক্সিকিউটিভ আদেশ অনুযায়ী যারাই আমেরিকায় অবৈধভাবে বসবাস করছেন তাদেরকে দেশ থেকে বৈধ উপায়ে ফেরত পাঠানোর ব্যবস্থা হচ্ছে। সো বর্তমান যে পরিস্থিতি হচ্ছে, যারা এখানে অবৈধ আছেন তাদেরকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার চেষ্টা হচ্ছে। জার্মানিতে বিএনপি জার্মান শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দেশটির রাজধানী বার্লিনের রাইনিকেনডর্ফে আয়োজন করা হয় আলোচনা সভার। সাইদুর রহমান সাইদ, আবু হানিফ ও বাবুল ব্যাপারীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কাজী আব্দুর রউফ মাস্টার, রেজাউল হক সাইদ, নূর চৌধুরী জিয়া, গিয়াসউদ্দিন সহ অনেকে। জার্মান বিএনপির নেতাকর্মীদের মধ্যে একতা ধরে রাখার আহ্বান জানান বক্তারা। বলেন, 1971-এর স্বাধীনতা সংগ্রামের গৌরব ধরে রাখতেই দলের কাণ্ডারি তারেক রহমান খুব দ্রুত দেশে ফিরে দেশ বিনির্মাণে কার্যকরী পদক্ষেপ নেবেন। ডিসেম্বরের মধ্যে ভোটের আনুষ্ঠানিক দিনক্ষণ চায় বিএনপি। জনমনে থাকা অনিশ্চয়তা, সন্দেহ দূর করতে এমনটাই চাওয়া দলটির। বিএনপি নেতারা বলছেন, তারা চান ভোটের প্রস্তুতি শুরু করতে নির্বাচন কমিশনকে যেন স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়। এসব বিষয় সামনে রেখে আজ দুপুর 12টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপি নেতারা।
বৈঠক ফলপ্রসূ না হলে আসতে পারে রাজপথের কর্মসূচি, এমন ইঙ্গিতও দিচ্ছেন তারা। বিস্তারিত ফজলে রাব্বি সৌরভের প্রতিবেদনে। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার এমন ঘোষণায় আশ্বস্ত ছিল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল। তবে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর পক্ষে বিভিন্ন মহলের প্রচারণা সেই ভাবনা বদলে দিয়েছে। এমন প্রেক্ষাপটে নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে বিএনপি। বৈঠকের পরে নির্বাচনের প্রস্তুতি নাকি নির্বাচনের জন্য কর্মসূচি, যে কোনো একটি পথ চূড়ান্ত করবে বিএনপি। এখানে জাতীয় স্থায়ী কমিটি হচ্ছে আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। ওনাদের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাপ আলোচনা করে যে সিদ্ধান্ত দেবেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী হয়তো কর্মসূচি আসবে। রাজপথই তো আমাদের একমাত্র বিকল্প, আর তো কোনো বিকল্প নেই। কিন্তু সেটা হবে কারো উপরে চাপ সৃষ্টি করার জন্য বা কাউকে বিরক্ত বা বিব্রত করার জন্য নয়। মানুষের অধিকারের কথাটা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে আপনারা হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচিত না এবং দীর্ঘস্থায়ীভাবে থাকার জন্য না। আমরা আলাপ আলোচনাতে বিশ্বাস করি, দেখি তার পরবর্তীতে কি হয়। আমাদের অন্যান্য রাজনৈতিক দল, যুগপথের সঙ্গী, সমস্ত গণতান্ত্রিক শক্তি, তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা পরবর্তী প্রক্রিয়া নির্ধারণ করব। আশা করি সরকার আমাদের বক্তব্য বুঝবেন। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে বিএনপির এমন কঠোর অবস্থানের কারণ ব্যাখ্যা করলেন এই দুই শীর্ষ নেতা। ভোটাধিকারকে অবজ্ঞা করা হয়েছে গত 16-17 বছর ধরে। সেটার বিপরীতে আমরা আমাদের অধিকারটা একটু জোরে সোরে চাইতে পারবো না? এটাকে সংস্কারের সঙ্গে সাংঘর্ষিক করা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় অথবা নির্বাচনই চায় না, এইরকম দুই একটি দলের কথাবার্তায়, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রসঙ্গ এবং ওনার বক্তব্য, ওনার প্রেস সচিবের বক্তব্য, তাতে করে আমাদের কাছে মনে হয়েছে যে নির্বাচনটি একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে। নির্বাচনের রোডম্যাপ যদি এখন থেকে ঘোষণা করে, তার ফলাফল হবে জাতির মধ্যে এই বিষয়ে যে একটি অনিশ্চয়তা আছে সেটা কেটে যাবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির এই বৈঠক হবে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। ঢাকার সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের অভিনব ফ্ল্যাট জালিয়াতির ঘটনায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এমন দুর্নীতিকাণ্ডে জড়িত থাকায় মামলা হয়েছে রাজুকের সাবেক 2 সহকারী আইন উপদেষ্টার বিরুদ্ধেও। অন্যদিকে রাজধানীর পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। গুলশান 2-এর 11A এবং 11B এই প্লটে 2টি আবাসন প্রকল্প গড়ে তোলে ইস্টার্ন হাউজিং লিমিটেড। লিজকৃত সম্পত্তি হওয়ায় আইনি জটিলতার কারণে 36টি ফ্ল্যাট বিক্রি আটকে দেয় রাজুক। তবে সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব দেখিয়ে 2001 সালে রাজুক থেকে ওই ফ্ল্যাট বিক্রির অনুমোদন পাইয়ে দেন ইস্টার্ন হাউজিংকে। বিনিময়ে ইস্টার্ন হাউজিং থেকে বিনামূল্যে উৎকোচ হিসেবে B201 ফ্ল্যাটটি গ্রহণ করেন টিউলিপ সিদ্দিক। ওই ঘটনায় দীর্ঘ অনুসন্ধানের পর অভিযোগ প্রমাণিত হলে টিউলিপের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলা হয় ওই ঘটনায় জড়িত রাজুকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনের বিরুদ্ধেও। টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজুকের আইন উপদেষ্টা, 2 জন আইন উপদেষ্টা এখানে সম্পৃক্ত ছিলেন এই বিনামূল্যে গুলশানের একটি ফ্ল্যাট গ্রহণের ক্ষেত্রে। 3 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় যে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে মঙ্গলবার রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। শুধু এই শেখ ফ্যামিলি না, টোটাল তাদের যতগুলো আত্মীয় স্বজন আছে সবাইকে তারা এমপি বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, বিভিন্ন ধরনের অবৈধ সুবিধা দিয়েছে। দুদকের অভিযোগে বলা হয়, নিজ পদ ব্যবহার করে পূর্বাচলের কূটনৈতিক এলাকায় অবৈধভাবে 10 কাঠার 2টি প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা ও ছেলে সজীব ওয়াজেদ জয়। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। এই ছিল প্রবাসের সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।